কিন্তু ওনাকে যে নেতা বানিয়েছেন ওনারা এটা উনি ভুলে গিয়েছেন। উনি 91 সালে নির্বাচন করেছেন, আপনার অবস্থান কি ছিল? 96 সালে আপনি নির্বাচন করেছেন, আপনার অবস্থান কি ছিল? 2001 সালে আপনি তখন বহিষ্কৃত নেতা ছিলেন, বহিষ্কৃত নেতা। তারপর আপনাকে জোরে প্রার্থী দিয়েছে, আপনি নির্বাচিত হয়েছেন। আজকে উনি বিভিন্ন বক্তব্যে আমাদেরকে ছোট করেন। উনি পরশুদিন শ্রীপুরে একটা বক্তব্য দিয়েছেন গত সপ্তাহে, বলে যে চৌদ্দগ্রামের মানুষের একটা রুচিবোধের বিষয় আছে। কিসের বিষয়? রুচিবোধ। উপজেলা লেভেলের কোন নেতাকে চৌদ্দগ্রামবাসী নির্বাচিত করেন না। তা আমি শুনে বললাম যে উনি তো মনে হয় জানে না। বক্তব্য দেওয়ার আধা ঘন্টা আগে আমার বললাম, আমি রোশনটা দিতাম ওনাকে। আমি 2011 সালে তো আমি যুব দলের কেন্দ্রীয় নেতা ছিলাম, জাসাসের কেন্দ্রীয় নেতা ছিলাম, এখনো আমি জেলা নেতা। যদিও চৌদ্দগ্রামের সভাপতি, আমি জেলার তো জয়েন্ট কনভেনর ছিলাম 2 বার, এখন জেলার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। ওনারকে ওনার লোকজন ইনফরমেশন দেয় না, শুধু কুচ্ছার ওটা, শুধু কুচ্ছার ওটার ফাঁপড় দেয়। ভাই জিতে যাবেন, ভাই জিতে যাবেন, ফাঁপড় মানে বুঝাতে চায় আগের মতন মেহমান আসবে, সারা বাংলাদেশে মেহমান আসবে, যাদেরকে আপনার ঘরে রাখছেন অতিথি হিসাবে, খাওয়াইছেন, সকালবেলা সুযোগ করে দিচ্ছেন। আওয়ামী লীগদেরকে পিটাই কেন্দ্র দখল করে নির্বাচিত হওয়ার সেই সুযোগ কি এখন আছে? কারণ ওনাদের ঘর কয়টা আছে? সংখ্যায় যদি বিচার করি, আপনার যদি 5টা আছে, আমার 100 আছে। আপনার 5টা করে কি আপনি মেহমানে রাখতে পারবেন? ইতিমধ্যে উনি কিছু কাজ করতেছেন, কিছু ভোটারকে বিভিন্ন উপজেলা থেকে চৌদ্দগ্রাম ট্রান্সফার করাচ্ছেন এবং কিছু লজিং মাস্টার বিভিন্ন ঘরে ঘরে পাঠাচ্ছে। এই সমস্ত ব্যাপার আগেও বলেছি, এখন আপনাদেরকে বলে একটু সাবধান হবেন। অপরিচিত লোক দেখলে জিজ্ঞেস করবেন, অপরিচিত লোক দেখলে জিজ্ঞেস করবেন, কারণ ওনারা যেই পথে নির্বাচিত হওয়ার চিন্তা করে সেই পথে চৌদ্দগ্রাম নির্বাচিত হতে পারবে না। কারণ এটা আমি কামরুল হুদা, আমাকে চেষ্টা করানো হয়েছে, আমাকে ভয়ভীতি তো অনেক। আর ধর ভয় তো কি, আমি তো মুক্তিযোদ্ধার একটা ফ্রন্ট লাইনের যোদ্ধা, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সৈনিক। আমার কি ভয় দেখাবে? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন স্বাধীনতার ঘোষণা দেয়, আপনারা আর্মির কোড জানেন, যদি কোনো আর্মি রিভোল্ট করে, যদি উনি ব্যর্থ হয়, বিচার কি জানেন? ফায়ার স্কোয়াডে কোনো জিজ্ঞাসা নাই, কোনো আত্মপক্ষ সমর্থন নাই, ফায়ার করে মারা। জানেন কি না এটা? জিয়া রহমান এই বিপদ জেনেও স্বাধীনতার ঘোষণা দিলেন, স্বাধীনতার ঘোষণা দিলেন এবং অস্ত্র হাতে যুদ্ধ করলেন, দেশ স্বাধীন করলেন। তো আমি তো সেই জিয়া রহমানের সৈনিক, আমার কি ভয় দেখাবে? আপনারা কি করেছেন? ওনাদের সৃষ্টি 1942 সালে। কত সালে? 42 সালে। তো 1947 সালে আমরা ভাগ হইলাম। পাকিস্তান হইল মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য, আর ভারত কার স্বার্থ রক্ষার জন্য? হিন্দুদের স্বার্থ রক্ষার জন্য। তাহলে ওনারা তখনও বিরোধিতা করলেন। মাওলানা আবুল আলাম মওদুদী সাহেব ওনার প্রতিষ্ঠাতা, উনি বললেন যে এটা পাকিস্তান হবে না, এটা হবে না পাকিস্তান। তার মানে মুসলমানদেরকে বিদ্রুপ করলেন, মুসলমানদেরকে নিয়ে তাচ্ছিল্য করলেন, মুসলমানদের স্বার্থ দেখলেন। 1971 সাল এই দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য তো জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। কিসের জন্য? অর্থনৈতিক মুক্তির জন্য। তখনকার সকল পত্রপত্রিকায় আপনারা যখন যারা আছেন, তখন লেখা হতো যে পাকিস্তান আমাদেরকে শোষণ করছে, শোষণ করছে না? দেখা যায় তো দেখা গাভী দিচ্ছে, বড় গাভী, গাভীর মুখ ছিল বাংলাদেশে, পিছনে সাইডটা ছিল পাকিস্তানে, তার মানে ঘাস খাইতেছে এখানে, দুধ ধুয়ে দিচ্ছে ওখানে। এইভাবে তখন আমাদেরকে উজ্জীবিত করা হয়েছে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে। তখন আমাদের অর্থনৈতিক মুক্তির জন্য তো জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিলেন। কিন্তু তখনও এই আজকে যারা আমাদের প্রতিপক্ষ, ওনারা তো স্বাধীনতা এই দেশের মানুষের পক্ষে অংশগ্রহণ করেন। কি করেছেন, অন্যায়টা কি করেছেন দেখেন। ধরেন আপনাদের এই গ্রামে কোন একটা ভালো মানুষ, শিক্ষিত মানুষ, সমাজে নেতৃত্ব দেয়, এটারে ধরে পাকিস্তানিদের ক্যাম্পেইনে ঢুকিয়ে দিচ্ছে। তো ঢুকিয়ে দেওয়ার পর কি হলো? ওইটারে শুট করে মারি ফেলেছে বা পিটাই মারি ফেলেছে। আমরা বলি যে বুদ্ধিশ্রেণী শ্রেণীর লোক, যারা সমাজকে নেতৃত্ব দেয়, যারা রাষ্ট্রকে নেতৃত্ব দেয়, এরকম বুদ্ধিজীবী মুক্ত বা শিক্ষিত মুক্ত করে বলছিল, কিচ্ছু রাখে নাই। সাথে সাথে যেটা করছে সেটা হলো আমাদের মা বোন, পাঞ্জাবিরা যখন আসছে এরা তো বোন হয়ে নাই,
সংসার নিয়ে আইছে, সংসার নিয়ে আইছে না, তো 9 মাস যুদ্ধ। তাহলে কি করছে এই পাঞ্জাবিদেরকে মনোরঞ্জনের জন্য, যেখানে যেই বাড়িতে আমাদের মা বোনরা ছিল, যেখানে সুযোগ পেয়েছে ওখান থেকে আমাদের মা বোনদেরকে নিয়ে পাঞ্জাবিদের ক্যাম্পে ঢুকে দিয়ে আসছে। তো তারা হলে সেই দল, তারা কখনো আমাদের এই দেশের মানুষের স্বার্থের পক্ষে, স্বার্থের অনুকূলে কাজ করে। এবং আপনি দেখেন কিছুদিন আগেও যেমন নারী নেতৃত্ব হারাম, ওদের দলের প্রধান বললেন কি, নারীরা যদি ঘরে থাকে এদেরকে সম্মানিত করা হবে। এই দেশের 55% ভোটার হচ্ছে নারী। কত পার্সেন্ট? পৃথিবীর যত উন্নত দেশ দেখেন, সব দেশে তো নারীরা কাজ করে, করে না? আমাদের মারা বোনেরা ঘরে তো কাজ করে। সাথে সাথে এই দেশের অর্থনৈতিক সূচক যেটা, এইটা কিন্তু নারীরা এখন সচল রাখছে। দুইটা সূচকের কথা বলি। প্রথমত এই যে লাইট জ্বলে, লাইট, আপনার ভাই, আপনার ছেলে, আপনার যে হোক বিদেশ থাকে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ৭৪-এর দুর্ভিক্ষটা একদম কাছে থেকে দেখেছেন। যে দুর্ভিক্ষের সময় আমরা কলা পাতা সিদ্ধ করে খেয়েছি, মনে আছে আপনাদের? আমি জানি না, কচু পাতা সিদ্ধ করে খেয়েছি, এক বেলা ভাত খেলে 2 বেলা ভাতের মার খেয়েছি, খাই নাই? কাছে থেকে দেখেছেন। কারণ স্বাধীনতার পরে যারা ক্ষমতা এসছেন তারা দেশটাকে ভালোভাবে শাসন করতে পারেন নাই, আমাদের অর্থনীতি মুক্তি দিতে পারেন নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে জন্য স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যে জন্য দেশটা স্বাধীন করেছেন, এই কাজটা তখনকার সরকার করতে পারে না। জিয়া রহমান ক্ষমতা এসে প্রথম দেখলো যে যাদেরকে উনি স্বাধীনে যুদ্ধ করেছেন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা, যে যুবকরা, যে তরুণরা অস্ত্র হাতে পাকিস্তানিদেরকে পরাভূত করেছে, সেই তরুণদেরকে কাজ দিতে পারছে না, বেকার। এরা ডাকাতি করে, বাস ডাকাতি করে, ঘর ডাকাতি করে, চুরি করে। মনে আছে আপনাদের ইতিহাস? এমন একটা বিভীতিকর অবস্থা ছিল। তখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কি করলেন, চিন্তা করলেন, ওআইসিতে গেলেন। ওআইসি হচ্ছে কি, আরাবিয়ান কান্ট্রিদের একটা সংগঠন, অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ। এখানে 30টা দেশ, আরবিক দেশ, ওদের কাছে গিয়ে আপিল করলেন যে আমার দেশে শত সহস্র লক্ষ লক্ষ যুবক, তরুণ যুবক বেকার, আমি কাজ দিতে পারছি না এদেরকে, আমার দেশে কাজ নাই, তোমরা কাজ দাও, আমার দেশের তরুণরা এসে তোমার দেশ পুনর্গঠন করবে, তোমরা যে টাকা দিবা, যে বেতন দিবে, সেটা দিয়ে আমার দেশের অর্থনীতি মুক্তি হবে। এই মিডল ইস্টের ফ্যাক্টরি আমাদেরকে ভিসা দেওয়া শুরু করলো, সেই সূচক তো জিয়া রহমানের হাতে শুরু। আজকে 3 কোটি বাঙালি বিদেশ থাকে, কার হাতে সেই শুভ সূচনা? তাহলে সেই দলকে আমরা ভোট দিব না, কাকে দিব? কাকে দিব? তারপরে আসেন গার্মেন্টস শিল্প। আমরা পৃথিবীর 2য় বৃহত্তম দেশ, প্রথম রাষ্ট্র হচ্ছে চায়না। পুরা গ্লোবাল ডিমান্ড, পৃথিবীর যত ইয়ে আছে, প্রয়োজন আছে, সেটার 33% চাইনিজরা মিট করে, আর আমরা করি 7.25। তাহলে জিয়া রহমান, আমাদের দেশে কোনো শিল্প নাই, তখন কোনো শিল্প নাই। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ডাকলেন, ডেকে একদিনে 550 গার্মেন্টসের অনুমতি দিলেন, নারীদেরকে কাজ করার সুযোগ করে দিলেন, কাপড় শিলাও, বিদেশে রপ্তানি করে। এই দেশে ব্যাক টু বিএলসি, এটি আপনার বুঝবেন কিনা জানি না, বন্ডেড ওয়ার হাউস, এটি বিজনেস, সেটার উপর তো আজকে আমরা দাঁড়িয়ে আছি। আমরা তখন ধান 1 খুন্দ করি, 1 খুন্দ ঠিক ভাবে হইতো না। জিয়া রহমান ক্ষমতা আসার জন্য তখন আমাদের কৃষি নির্ভর অর্থনীতি ছিল। তখন এই পানি ইয়ার জন্য, সেচের জন্য, সেচ ব্যবস্থার জন্য খাল খনন, পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধানের মাথায় আছে এটা? নাই। এই হেঁটে হেঁটে গ্রামে গ্রামে মানুষের কাছে গিয়ে গিয়ে খাল খনন করেছে, পানি সেচের ব্যবস্থা করেছেন। তখন আমরা 2 খুন্দ 3 খুন্দ করা শুরু করছি। কার হাতে শুরু? জিয়া রহমান হাতে। তো আমরা খাইতেছি জিয়া রহমানের সূচনা করা সেই ফসল, সেই ফসল। তো আজকে সেই ধানের শীষ প্রতীক, জিয়া রহমানের ধানের শীষ প্রতীককে নিয়েছেন এই কারণে, আমাদের কৃষি নির্ভর অর্থনীতি, এই ধানেরকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ। আমি বক্তব্য দিকে তো করতে চাই না, আমাদেরকে যারা নিয়ে মন্তব্য করে, আমি আবারও বলি, 14 গ্রামে এমপি মন্ত্রী হওয়ার আগে কাজী জাফর ছাড়া আর যারাই এমপি মন্ত্রী হয়েছেন তারাই আমার মতো জেলার নেতা বা হুজুরের নেতা ছিলেন, বা হয়তো বহিষ্কৃত ছিলেন। এই কথা বলার কোনো অবকাশ নাই যে অমুক আন্তর্জাতিক নেতা, অনেক জাতীয় নেতা। এখানে এমপি হওয়ার পরে তারপরে ফাড়ুতি উঠছে। এমপি হওয়ার আগে, এর আগে বহুজনের রিক্সা আছেন, না জানি, জানিনি। কিন্তু আমি এই কথা প্রতিশ্রুতি দিতে চাই, আমি ভোটে, আমি জানি না আল্লাহ আমার কপালে কি রেখেছে, আপনাদের ভাগ্যে কি রেখেছে। আমাকে তার কেমন পাঠিয়েছেন এখানে দায়িত্ব দিয়ে আপনাদের সেবা করার জন্য।
ভোট এমপি হইলে যে আমার পাড়ে উঠতেও তা তো না, আমার এখনো আছে গাড়ি, এখানে আছে। সুতরাং এখান থেকে এমপি নির্বাচিত হয়ে কিছু নিয়ে আমার চলতে হবে না। আপনাদের ভাগ যেটা, এখানে আমার হাত দিতে হবে না, কোনো লুটপাটে আমার হাত দিতে হবে না। উন্নয়নের জন্য যদি 100 টাকা বরাদ্দ হয়, 100 টাকাই আপনাদের। এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তারেক রহমান অনেক আশা করে, অনেক প্রত্যাশা করে এখানে মনোনয়ন দিয়েছেন, এবং অনেকে মনে করে যে কামরুদান পোড়া, ছোট লোক, ছোট নেতা, অনেক কিছু বলতে পারেন, কিন্তু আমার বিশ্বাস কি জানেন, ওনারা চুলছেরা বিশ্লেষণ করেছেন, অনেকগুলো জরিপ করেছেন, অনেকগুলো জরিপের পরে মনোনয়ন দিয়েছেন। ওনাদের বিশ্বাস চৌদ্দগ্রামে ধানের শীষ বিপুল ভোটে নির্বাচিত হবে। এবং আরেকটা মেসেজ দিই, সেটা হচ্ছে প্রার্থী হতো এখানে আমি, কারণে আমার নাম, কিন্তু নেতা প্রতিদিন মনিটর করে এভরিডে কি হইতেছে। এই যে আপনাদের এখানে মিটিংটা, এটাও দেখবেন যে মিডিয়া চলে গেছে, মানে উনি মনিটর করে। তার মানে এই জন্য আমি বলি যে এখানে প্রার্থী আমি না, এখানে প্রার্থী হচ্ছেন তারেক রহমান স্যার। আপনারা যদি ওনাকে নির্বাচিত করেন, উনি যদি সরাসরি আপনাদের উন্নয়নে শরিক হন, আমাদের কোনো অসুবিধা আছে? সুতরাং দেশনায়ক তারেক রহমানকে ধানের শীষ প্রতীকে 14 ভোট দিয়ে নির্বাচিত করবেন, এবং আগামী দিনে আপনাদের সেবায় উনাকে নিয়োজিত করবেন, ওনার সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ। এই প্রতিশ্রুতি দিয়ে আবারও আজকের উপস্থিতি এত রাত আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, দেশের তারেক রহমান জিন্দাবাদ। আজকের উপস্থিতি আপনার সবাইকে ধন্যবাদ।